আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খাতের আর্থিক ও জ্বালানি সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর। বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত। রহমানের সফরের জন্য অপেক্ষা করছে ভারত, জানালেন হাই কমিশনার। ট্রাম্পের বিশেষ দূতের সফর ঘিরে চাপ অনুভব করছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক নিয়োগের সমালোচনা জামায়াতের। অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে ৭১-এর পরাজিত শক্তি, অভিযোগ বিএনপি নেতাদের। সহযোগী সহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার। রাজধানীতে র্যাবের হাতে ধরা পড়েছে মোহাম্মদপুরের ত্রাস লেদু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খাতের সংকট উত্তরণে বিটিএম এর কাছে প্রতিবেদন চেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কমিটির দ্বিতীয় সভায় শিল্প খাতের আর্থিক ও জ্বালানি সংকট উত্তরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, বিগত সময়ে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই জ্বালানি সংকট। এদিকে দেশের বরেন্দ্র অঞ্চলে ডাবল লিফটিং এর মাধ্যমে পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 12,000 কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেলের পর এবার গ্যাস সংকটে ধুঁকছে দেশ। যান্ত্রিক গোলযোগে ভাসমান গ্যাস টার্মিনালে সরবরাহ বন্ধ থাকায় চাহিদার 44% ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে শিল্পাঞ্চল, পরিবহন ও আবাসিক খাতে। যদিও দীর্ঘদিন ধরেই জ্বালানির পাশাপাশি তারল্য ও আর্থিক সংকটে ভুগছে দেশের বস্ত্র খাত। সংকট উত্তরণে বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে গত বুধবার উচ্চ পর্যায়ের কমিটি করে দেন প্রধানমন্ত্রী। সেই কমিটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর নেতাদের সাথে বৈঠক করে। উনি বলেছেন মিনস অফ ভেরিফিকেশন করে আমার কাছে নিয়ে আসো, তাহলে আমরা আইডেন্টিফাই করব কোন ফ্যাক্টরিকে আপনার রুখে দাঁড়ানোর জন্য সাপোর্ট করা যায়, কাকে করা যাবে না। এই সব কিছু একটা প্রেজেন্টেশন আকারে আমরা ওনার কাছে নিয়ে আসবো। আমাদেরকে উনি নেগলেক্ট করেনি, আমাদের কোনো এক্সিট প্ল্যানের কথাও বলেনি। উনি আমাদেরকে রিভাইভ করার জন্য চেষ্টা করছেন। আমরা ভীষণভাবে উৎসাহিত বোধ করছি। এখন বাকিটা হচ্ছে আমাদের গ্যাস, বিদ্যুৎ এগুলো একটু ঠিক করে নিয়ে আসা, ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করা। তো ওখানেও আমাদের গত 17 বছর বস্ত্র খাতকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে প্রস্তুত। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। আজকে যে অ্যাটেনশন পাচ্ছি, আদর সমাদর পাচ্ছি বা আমাদের কথা যে শোনা হচ্ছে, এটা গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরহ অবস্থা হতো। জলবায়ুর প্রভাবে পানির স্তর দ্রুত নেমে যাওয়া ও ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে রাজশাহী অঞ্চলে দীর্ঘদিন ধরেই পানির তীব্র সংকট। এতে কৃষিকাজ যেমন ব্যাহত হচ্ছে, উকি দিচ্ছে মরুকরণের আশঙ্কা। এই বাস্তবতায় সেচ সম্প্রসারণ ও টেকসই পানি ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়ন করছে। ভৌমত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। নতুন ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারত আগ্রহ ভরে অপেক্ষা করছে জানিয়ে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সেটি হলে গঙ্গা চুক্তি নবায়ন সহ অনেক সমস্যার সমাধান হতে পারে। সেই সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। 12 জুন বেনাপোল বন্দর হয়ে স্থলপথে ঢাকা আসেন দীনেশ ত্রিবেদী। কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ঝানু এই রাজনীতিবিদ 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। শুরু করেন কূটনীতিক জীবনের পথচলা। মন্ত্রী পদমর্যাদা পাওয়া ভারতীয় এই কূটনীতিক ঢাকা আসা 1.5 মাস পর এলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে আলাদাভাবে সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাভাষী এই দূত। খুবই ভালো মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনেও তাকে আমন্ত্রণ পাঠিয়েছে স্বাগতিক ভারত। প্রধানমন্ত্রীর সেই সফর নিয়ে আশাবাদী ভারতীয় দূত। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positive. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি দেশে না থাকায় এটি ভারতীয় দূতের সাথে প্রথম বৈঠক। সুনির্দিষ্ট কোনো ইস্যু বৈঠকে প্রাধান্য না পেলেও সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলাপের কথা বলেন
বলেন তিনি। দুদেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে এটা তো আমরা আগেও বলেছি এবং সেই দুটো এই বিষয়ে আমরা দুজনে ঐক্যমত পোষণ করি। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি। ইসির অতিরিক্ত সচিব নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এই আপত্তির কথা জানিয়েছে। একই সাথে স্থানীয় নির্বাচনে এমপি ও ভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ইসিকে সতর্ক করেছেন দলটির সেক্রেটারি জেনারেল। নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে সরকার দলীয় লোক নিয়োগের অভিযোগ এবং স্থানীয় সরকার নির্বাচনে বিধিবিধান নিয়ে কমিশনের সাথে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির সেক্রেটারি জেনারেল। কমিশন ভবনে শামসুল আলমকে ইসির অতিরিক্ত সচিব নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। এই সময় 12 জন প্রশাসক নিয়োগেরও সমালোচনা করে দল। সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানান। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশন উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এমপি ও ভুক্ত শিক্ষকরা শুধু স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য। এই সুপারিশে সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশনের এমন আচরণ দ্বিচারিতা। জামায়াত নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যেন নির্বাচনে অংশ নিতে না। রাজনীতি করাটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। রাজনীতির নিষিদ্ধ থাকলে ব্যক্তি যেহেতু রাজনীতি করে, ব্যক্তির নির্বাচন করাটা একটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, এদিকে নিয়ে যাবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না অভিযোগ দল। বাক স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তাই বলা নয়। কটূক্তি ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। রাজধানীতে এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির উদারতার সুযোগ নিয়ে একটি পুলিশে ধরা পড়েছে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন। পুলিশ জানায়, ভারতে পালানোর সময় যশোরে 3 সহযোগী সহ গ্রেপ্তার হয় সে। একাধিক হত্যা মামলার আসামি ডেভিড ইমন সম্প্রতি চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও শিল্পপতির বাসায় গুলি বর্ষণ করে আলোচনায় আসে। ধরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়েন বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও তার 3 সহযোগী। এরপর কড়া নিরাপত্তায় চট্টগ্রামে আনা হয় তাদের। পুলিশের দাবি, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন ইমন ও তার সহযোগীরা। গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানা ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেক করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। 2025 সালে চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুন ও পতেঙ্গা সমুদ্র সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকায় আকবরকে হত্যা মামলা সহ অন্তত 9টি মামলার আসামি ডেভিড ইমন। বিদেশে পলাতক আলোচিত টপ টেরর সাজ্জাদ আলী খানের হয়ে চট্টগ্রামে অপরাধ কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়া 3 প্রধান ব্যক্তির একজন ডেভিড ইমন। অপর 2 জন রায়হান ও ছোট সাজ্জাদ কারাগারে। রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালালেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। তার যে গতিপথ ছিল তাতে আমরা অনুমান করি সে যশোরে